আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের কোর্সের নতুন একটি অধ্যায় শুরু করব। অধ্যায়টা হচ্ছে বর্গ ও বর্গমূল, স্কয়ার অ্যান্ড স্কয়ার রুট। এর দুইটা ক্লাস হয়। প্রথম ক্লাসে আমরা বেসিক শিখবো এবং আরো বিভিন্ন বিষয় শিখবো, এবং দ্বিতীয় ক্লাসে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেগুলো আমরা দেখবো। আমার সাথে যারা আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। আমাদের আসলে আজকে রুটিনে ক্লাস নাই, গতকালকে ক্লাসটা নিতে পারি নাই, যার কারণে গ্যাপটা আজকে পূরণ করে দিলাম। এমনিতেই আমাদের ঈদের মধ্যে অনেক গ্যাপ হয়ে গেছে, আমি মাঝে মাঝে চেষ্টা করব এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য। কথা লেখা ক্লিয়ার কিনা দ্রুত জানান, দ্রুত আমি শুরু করে দিব এখনই। একটু আমাকে দ্রুত জানান কথা লেখাটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার আছে? শুরু করব। ওকে। উপস্থিতি কম। ওকে, ক্লিয়ার। তো আমাদের আজকে টপিক হলো দুইটা, বর্গ আর বর্গমূল। প্রথমে শিখবো বর্গ কি, ইংরেজিতে যেটাকে বলা হয় স্কয়ার। স্কয়ার বর্গ কি? একটা সংখ্যাকে যদি আমরা ওই সংখ্যা দ্বারা আবার গুণ করি তাহলে যে গুণফল ওটাই হলো বর্গ। যেমন 9 এর বর্গ মানে 9 এর পাওয়ার 2। এই দেখেন 9 এর পাওয়ার কত? 2। এই 9 এর পাওয়ার 2 মানে 9 কে দুইবার গুণ করা। তাহলে একটা সংখ্যার বর্গ মানে ওই সংখ্যাটাকে দুইবার গুণ করা। তাহলে 9 9 81। তাহলে দেখেন 9 এর বর্গ হলো 81। এই যে 9 এর বর্গ 81। তাহলে বর্গটা কি? দুইবার গুণ করা। আমি যদি বলি এর স্কয়ার মানে এর বর্গ, বাংলায় কি এর বর্গ, তার মানে এর দুইবার গুণ। ঠিক আছে। আমি যদি বলি 15 এর স্কয়ার, 15 এর স্কয়ার তার মানে কি এই 15 কে দুইবার গুণ করা, 225। তাহলে বর্গ মানে কি দুইবার গুণ করা। শেষ, বর্গের কাহিনী শেষ। আচ্ছা, এবার আমরা কিছু টুকটাক ম্যাথ দেখি শীট থেকে। শীটের 4 নাম্বার থেকে শুরু হবে। শীটের 4 নাম্বার কি বলছে এখানে? রুট ওভার এ, সরি 1, রুট ওভার 1 এর বর্গ কত? তাহলে বুঝতে হবে এক বর্গ বলতে বোঝায় পাওয়ার 2। পাওয়ার কত? 2। তাহলে এই সম্পূর্ণ রাশিটার বর্গ, এর মানে হলো যে সম্পূর্ণ রাশিটার পাওয়ার হলো 2। সম্পূর্ণ রাশিটার পাওয়ার কি? 2। রুট ওভার 1 এর রুট করলে একই হয়, 1 এর রুট করলে একই হয়। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 2 এর উপর পাওয়ার 2 মানে কি দুইবার গুণ করা, 4। তাহলে এটার অ্যান্সার কত? 4। ভালো করে খেয়াল করবেন, এই রাশিটার বর্গ মানে এই সম্পূর্ণ রাশিটার পাওয়ার 2। আপনাদের কমেন্ট একটা দেখতে পাচ্ছি। নেক্সট এক্সামের টপিক আমি বলে দেব, শুক্রবার এক্সাম হবে তো দেরি আছে, বলে দিব। আজকে এক্সাম নেই নাই, ঈদের পর যেহেতু অনেকে পড়াশোনা করে নাই ঠিকঠাক, ওর ক্লাসে নিব তাই। নেক্সট কোয়েশ্চেন 5 নাম্বার। রুট ওভার 25 যোগ রুট ওভার 25 এর উপর পাওয়ার 2, এটা কত? দেখেন 25 এর রুট করলে কত হয়? 5 হয়। 25 এর রুট করলে কত হয়? 5 হয়। তাহলে কত? 10। 10 এর স্কয়ার মানে 10 কে দুইবার গুণ করে দেওয়া। বুঝতে পারছি এটা? নেক্সট কোয়েশ্চেন 6 নাম্বারটা ইম্পর্টেন্ট, দাগাই রাখেন, 6 নাম্বারটা ইম্পর্টেন্ট। আচ্ছা, রুট কিভাবে করতে হয় তা তো শিখাই নাই এখনো। যেমন একটু আগে আমি বললাম কি যে 1 এর রুট করলে 1 হয়, একটু আগে বললাম কি 25 এর রুট করলে 5 হয়, কিন্তু 7 এর রুট করলে কত হয় আমি কি মুখে বলতে পারতেছি? বলতে পারতেছি না, কারণ 7 পূর্ণবর্গ না। এই পূর্ণবর্গ কি এটা আমরা প্রথম চ্যাপ্টারে পড়ছিলাম, আজকে আবার পড়াবো। তো যাই হোক, 7 এর বর্গ করলে কত হয় এটা আমরা জানি না, অর্থাৎ 7 এর বর্গ করলে এটা দশমিক সংখ্যা আসবে, কারণ 7 পূর্ণবর্গ না।
এখন তাহলে যেহেতু এখানে আমরা বলতে পারতেছি না, তাহলে বিকল্প বিষয় আমাদের খেয়াল করতে হবে। আপনাকে যদি আমি বলি যে এ আর এ যোগ করেন, তাহলে আপনি কি বলবেন যে এখানে দুইটা এ আছে, তাই না? তাহলে আপনাকে যদি এখন বলি যে √7 যোগ √7, তাহলে আপনি বলতে পারেন দুইটা √7, বলতে পারেন কিনা? এই সেন্সটা এখানে খাটান। আবারও বলতেছি, এ আর এ যোগ করে যদি আমরা 2a বলতে পারি, তাহলে √7 আর √7 যোগ করে বলতে পারবো দুইটা √7। সেই কাজটা এখানে করব। তাহলে আগের প্রশ্নে কেন করলাম না আর এই প্রশ্নে কেন করলাম, তার জবাবটা হচ্ছে আগের প্রশ্নের রুট আমরা বলে দিতে পারছি, এখানে বলতে পারছি না। তাহলে √7 আর √7 যোগ করলে কত হয়? দুইটা √7। এখন ভালো করে খেয়াল করবেন, এই যে পাওয়ারটা, এটা 2 এর উপরও আছে, √7 এর উপর আছে। এটা সূচকের কাহিনী। এরকম সূচকের কাহিনীটা হচ্ছে এরকম, এই যে পাওয়ার m, এটা এর উপরও হয়, বির উপরও হয়। অর্থাৎ ভিতরে যতগুলো বৃত্তি থাকে প্রত্যেকের উপর আলাদা করে পাওয়ার দেওয়া যায়। এটা সূচকের কাহিনী। তাহলে সেম কাহিনীটা এখানে অ্যাপ্লাই হবে। এই যে পাওয়ার 2, এটা 2 এর উপরও যাবে, √7 এর উপরও যাবে, গুণ আকারে আছে। 2 এর স্কয়ার করলে হয় 4। এই রুট স্কয়ারে সব সময় কাটা যায়, 28 হচ্ছে आंसर। রুট আর স্কয়ারে কি সব সময় কাটা যায়। শেষ। তাহলে এই 6 পর্যন্ত বুঝছে কিনা ডান লেখেন, 6 পর্যন্ত বুঝে ডান লেখেন, নতুন টপিক শুরু করব। ও রেলওয়েতে এই ম্যাথ আজকে আসছে। হ্যাঁ, রেলওয়ের এই যে প্রশ্ন আসছে আজকে। রেলওয়ের ম্যাথগুলো খুব সোজা। আপনারা এই পর্যন্ত যে ক্লাসগুলো করছেন, মানে যেগুলো আসছে সব পারার কথা। এগুলো তেমন কঠিন প্রশ্ন আসে না। রেলওয়ে, সমাজসেবা অধিদপ্তর, সমাজকর্মী, এগুলো সহজ প্রশ্ন আসে। প্রশ্ন ম্যাথ কঠিন আসে নিবন্ধনে, আর বিসিএস তো আসেই। তো বিসিএস এর থেকেও নিবন্ধনের কলেজ পর্যায়ের প্রশ্ন ভালোই কঠিন হয়, মানে ম্যাথ যেটা বলতেছে আর কি। প্রিলিমিনারি পরীক্ষাও ভালো প্রশ্ন হয়, নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো বানায় দেয় টিচাররা। হ্যাঁ, আর প্রাইমারিতে কমন প্রশ্ন আসে, অর্থাৎ প্রশ্ন হুবহু আসে, যার কারণে এটা কঠিন মনে হয় না সবার কাছে। এটা বুঝতে পারছি? এটা একজন বুঝতে পারেন নাই। মানে ব্যাপারটা হচ্ছে এই √7 আর √7 যদি আমরা যোগ করি, তাহলে হবে 2√7। কেন হইতেছে? আপনাকে যদি আমি বলি যে x আর x আপনি যোগ করেন, তাহলে কি বলবেন? আপনি 2x বলবেন। তাহলে √7 আর √7 যোগ করলে কত হয়? 2√7। এখন এই পাওয়ার 2, এই 2 এর উপরও, মানে এই পাওয়ারটা এর উপরও হবে, আলাদা করে দিছি, এর উপরও হবে। 2 এর স্কয়ার করলে হয় 4, আর এই রুট স্কয়ারে সবসময় কাটা যায়, তাহলে 4 7 28 হচ্ছে। ঠিক আছে? ক্লাসের সব সময় শুরু থেকে থাকবেন। যে শুরু থেকে আসতে পারবেন না, সে যদি এসে বলেন রিপিট করেন, তাহলে হবে না। মানে আপনাকে ক্লাসে শুরু থাকতেই হবে। লেট করে আসলে পরবর্তী ম্যাথ থেকে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, এবার দশমিক সংখ্যার বর্গ সবাই পাশে লেখেন, প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট। এখন আমরা শিখবো দশমিক সংখ্যার বর্গ। রাইট, সম্ভবত 1 বা 2 যাই হোক। দশমিক সংখ্যার বর্গ সাথে লেখেন, প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট। দশমিক, অন্য পরীক্ষায় আসে সংখ্যার বর্গ। আচ্ছা, তাহলে শুরু করে দেই। প্রশ্ন 7। এই প্রশ্নের আবার অপশনও লেখা লাগবে, কারণ অপশন দেখেও কিভাবে সমাধান করতে হয় সেটাও আমি শিখাই দিব আপনাদের। তিনটা শূন্য, তারপর 4টা শূন্য। 1 2 3 4 1। আচ্ছা, প্রথমে আমরা বেসিক নিয়মটা একটু দেখি, বেসিক জিনিসটা। এইটার বর্গ, এই যে ভালো করে খেয়াল করবেন, এইটার বর্গ। তো একটা সংখ্যার বর্গ মানে কি? সংখ্যাটা দুইবার গুণ করা। তাহলে এর উপর পাওয়ার 2 মানে কি? এটা দুইবার গুণ হবে, যে একবার দুইবার গুণ করলাম। এখন এই জিনিসটা কি আপনার পরিচিত কিনা বলেন? দশমিকের গুণ করি না, এটা সে দশমিকের গুণের নিয়মে করলে তো হচ্ছে। অর্থাৎ দশমিক সংখ্যার বর্গ মানে দশমিকের গুণের নিয়মে করা। এই দশমিকের গুণ করাইছি না? দশমিকের গুণ কিভাবে করে? সম্পূর্ণ সংখ্যাগুলো দশমিক বাদে গুণ করতে হয়। এখানে দশমিক বাদ দিলে শুধু 1 থাকে, এখানেও 1 থাকে। 1 আর 1 গুণ করলে 1 হয়। এখন এখানে দশমিকের পর দুটো ডিজিট আছে, এখানে দুটো, মোট 4টা। তাহলে উত্তরও 4 ঘর আগে দশমিক হবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, দশমিক। এই ঘরগুলোয় কেউ নাই, শূন্য দিয়ে পূরণ করতে হবে। এটা হচ্ছে আনসার। তাহলে দশমিক সংখ্যার বর্গ হলো দশমিকের গুণের নিয়মে। তাহলে অবশ্যই আপনাকে দশমিকের গুণের ক্লাসটা করে আসতে হবে। না করে আসলেও সমস্যা নেই, কারণ আমি আবারও বুঝাচ্ছি। দশমিকের গুণের সিস্টেমটা হলো
দশমিক বাদে সবগুলা সংখ্যা গুণ করতে হয়। দশমিক বাদ দিলে এখানে শুধু এক থাকে, দশমিক বাদ দিলে এখানেও শুধু এক থাকে, সেই একের এক গুণ করলে হয় এক। এবার দশমিকের পর মোট 4টা ডিজিট আছে, প্রশ্নে দশমিকের পর যে কয়টা ডিজিট থাকবে উত্তরেও সেই কয় ঘর আগে দশমিক হবে। প্রশ্নে আছে 4টা, উত্তরও 4 ঘর আগে দশমিক, কাজ শেষ। একটা কমেন্ট পাইছি, একজন একটা কোশ্চেন করছেন, আপনার কোশ্চেনে ভালো করে বুঝতে পারে না, আমি এটা শেষ করে আপনার অ্যান্সারটা দিচ্ছি। মানে খুব ক্রিটিক্যাল ভাবে কোনো কিছু চিন্তা করবেন না। আচ্ছা, এটা তো বুঝতে পারছি নাকি? এখন এই জিনিসটা অপশন টেস্ট করেও করা যায়। এগুলো কিন্তু সব প্রাইমারিতে আসা প্রশ্ন, আমি বানাই নাই। দেখেন অপশন টেস্ট করে কয়েক সেকেন্ড লাগে। দশমিক সংখ্যার বর্গ বের করার ক্ষেত্রে প্রশ্নে দশমিকের পর যে কয়টা ডিজিট থাকবে বর্গ করলে ডিজিট সংখ্যা ডাবল হবে। এখানে দশমিকের পর ডিজিট কয়টা? 2টা, তাহলে 2 এর ডাবল কত? 4টা, তাহলে উত্তরে দশমিকের পর 4টা ডিজিট হবে। শুধুমাত্র এই অপশনে আছে 4টা, এটাই আছে। দেখে বলে দিবেন যে চোখের পলক এখানে 2টা, তাহলে অ্যান্সার হবে 4টা। এবার একজন কোশ্চেন করছেন, সে কোশ্চেন তো আগের, যাই হোক কোথায় কোশ্চেন করছেন, মানে এই ম্যাথটা নিয়ে আপনাদের কি বললাম যে 25-এর রুট করলে ভাই 5 আমরা বলতে পারতেছি, আর 7-এর রুট করলে আমরা বলতে পারতেছি না। 25-এর রুট করলে হয় 5, 25-এর রুট করলে হয় 5, 5 আর 5 যোগ করলে হয় 10, 10-এর উপর স্কয়ার করলে হয় 100। আবার এই ম্যাথের সাথে কেন মিলাইতেছেন? যার কারণে বারবার বললাম যেখানে 25-এর রুট করলে 5 আপনি বলতে পারতেছেন, আর এখানে রুটটা ভাঙতে পারতেছেন না। এই দুটো কোশ্চেনের ডিফারেন্সটা কি? এখানে রুটটা ভাঙতে পারছি আমরা, আর এখানে রুটটা ভাঙতে পারি নাই। এই যে দেখেন √7, √7 যোগ করলে 2√7। এই যে এখন এই স্কয়ারটা 2 এর উপরও হবে, √7 এর উপরও হবে। তাই এই প্রশ্নের সাথে এই প্রশ্নের তো মিল নাই। শুধুমাত্র পার্থক্য কোথায়? যেখানে রুট আমরা উঠাই দিছি, আর এখানে রুটটা উঠাইতে পারতেছি না। এটা পূর্ণবর্গ সংখ্যা, আর এটা পূর্ণবর্গ সংখ্যা না। এর আলোচনা সামনে আছে, দুটো আলাদা ম্যাথ। যে যখনকার যে ম্যাথ তখন সেই প্রশ্ন করবেন, না হলে পরে রিপিট করতে ঝামেলা হয়ে যায়। এক টপিকের মধ্যে আর একটা প্রবেশ করাইতে হয়। বুঝতে পারছি আমি? আচ্ছা, এই দশমিকের বর্গ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক চাকরি পরীক্ষায় প্রচুর আসে, বিশেষ করে প্রাইমারিতে। কোশ্চেন নাম্বার 8 বলছে কি 0.002 এর স্কয়ার সমান কত? ক 0.004, খ 0.04, গ 4টা আর লগে 5টা, 1 2 আর গতে বলছে কি চোখের পলকে যদি আমরা বের করতে চাই, এখানে ডিজিট কয়টা? 3টা, তাহলে ডিজিট হয়ে যাবে 6টা। 6টা কোথায় আছে? এটা হবে आंसर। ডিজিট সংখ্যা ডাবল হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। আর যদি বেসিক নিয়মে আমরা করি, এর উপরে স্কয়ার মানে কত? এর উপরে স্কয়ার মানে দুইবার মানে গুণ করে দিতে হবে আমাদের। এই যে এখন দশমিকের গুণের নিয়ম কি? দশমিক বাদে সবগুলা সংখ্যা গুণ করতে হবে। দশমিক বাদে এখানে থাকে 2, এখানে থাকে 2, 2 আর 2 কত? গুণ করলে হয় 4। এখানে আছে 3টা, এখানে আছে 3টা, 6টা, তাহলে 6 ঘর আগে দশমিক হবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর দশমিক, এগুলো সব শূন্য দিয়ে পূরণ করতে হবে। দেখেন आंसर ওইটা। বুঝতে পারছি? তাহলে দুটো এই ম্যাথের 2টা নিয়ম শেখাচ্ছি। এক হলো বেসিক দশমিকের গুণ নিয়মে, আর দ্বিতীয়টা হলো অপশন দেখে প্রশ্নে দশমিকের পর যে কয়টা ডিজিট থাকবে উত্তরে ডিজিট সংখ্যা ডাবল হয়ে যাবে। তবে এই নিয়মে আগে করবেন, এটা কিন্তু সবসময় নাও মিলতে পারে, আগেই বলে দিচ্ছি। কিন্তু প্রাইমারি যে প্রশ্নগুলো আছে সবই মিলে। দেখেন আপনি শীটে যা আছে সব তো প্রাইমারি প্রশ্ন, সবই মিলে যায়। এখান থেকে আর একটা ম্যাথ করাবো, সেটা হলো 11 নাম্বার। 11 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট। বসের মান এর প্রাইমারি 3বার আসছে। কোন ভগ্নাংশটির সমান, এটা হলো আপনার কোশ্চেন। 1/10, এক 4টা শূন্য। আচ্ছা, আমরা আগে বেসিক নেমে করি। এর উপরে স্কয়ার মানে কত?
এটা গুণ করতে হবে দশমিকের নিয়মে। এক আর এক গুণ করলে হয় এক, দশমিকের পর 4টা ডিজিট, তাহলে এখানে 4 ঘর আগে দশমিক। এই কিন্তু আমার অ্যান্সার শেষ, সামনে শূন্য দিলেও পারে না দিলেও পারে দশমিকের আগে। এটা আমার অ্যান্সার শেষ, এই ম্যাথের অ্যান্সার এইটা। এখন এইটা কি কোথাও আছে অপশনে? কথা বলেন, এখানে তো কোথাও নাই। তাহলে আমাকে এখন কি করতে হবে? দশমিক থেকে ভগ্নাংশে কনভার্ট করা শিখতে হবে, যেটা আমরা ভগ্নাংশের ক্লাসে শিখে আসছি। তাহলে ক্লাসগুলো আমি এমন ভাবে সাজাইছি যেটা আগে দরকার সেটা আগে পড়াইছি। যেমন এই দশমিক থেকে ভগ্নাংশ কিভাবে নিতে হয় এটা কিন্তু আগে পড়াই আসছে, এই জন্য ক্লাসগুলো সিকোয়েন্স অনুসারে করবেন। তারপর আমি এখানে আবার বলি, এটা হলো দশমিক, এটা হলো ভগ্নাংশ। দশমিক থেকে ভগ্নাংশ নেওয়ার নিয়মটা হলো দশমিক বাদ দিয়ে ভগ্নাংশের লবে লিখতে হয়। তাহলে দশমিক বাদ দেন, এখান থেকে সবকিছু বাদ দেন, শুধু একটা এক থাকবে, সামনে শূন্য কোনো থাকে না। এবার দশমিকের পর 4টা ডিজিট আছে, তাহলে নিচে একের পর 4টা শূন্য হবে, 1 2 3 4, এটা হচ্ছে answer। যারা নতুন কোর্সে নতুন ভর্তি হয়েছে বা আগে ক্লাস করেন তাদের জন্য রিপিট করি, দশমিক থেকে ভগ্নাংশ নেওয়ার জন্য দশমিক বাদ দিয়া ভগ্নাংশের লবে লিখতে হয়। দশমিকের পর যে কটা ডিজিট থাকে হরে একের পর সেই কটা শূন্য দিতে হয়। এই পর্যন্ত ডান কিনা বলেন, আর না বুঝলে কোশ্চেন করেন। সামনে কিন্তু প্রাইমারি নিবন্ধনের সার্কুলার আসবে, পড়াশোনা ওইভাবেই করে। সামনে কি প্রাইমারি সার্কুলার আসবে, নিবন্ধনের সার্কুলার আসবে, 19তম নিবন্ধন, প্রাইমারি সার্কুলার আসবে, বর্তমানে এটিও সার্কুলার আসছে, সমাজসেবা সার্কুলার চলতেছে, আজকে রেলওয়ের পরীক্ষা হইলো। পরীক্ষা কিন্তু টুকটাক আসেই, পরিবার পরিকল্পনার সার্কুলার আসে, মৎস্য অধিদপ্তর, খাদ্য দপ্তর, বিভিন্ন সার্কুলার আসে। খাদ্যের তো সার্কুলার চলমান না? বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের কোশ্চেন কিন্তু আমি সবসময় দেখেন, মাঝে মাঝে ল্যাপটপ, সামনে ল্যাপটপ রাখা, আপনাদের কমেন্ট গুলো আমি দেখি। আচ্ছা, এখন এখন শেখাবো পূর্ণবর্গ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যা আমরা কিছুটা আলোচনা করছি যে মূলদ অমূলদ শেখার সময়, মনে আছে? আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা এগুলো একটু আলোচনা করা আছে, আবারও করি। শীট দিছিলাম, মনে আছে না? পূর্ণবর্গ, পূর্ণঘন, পূর্ণবর্গ সংখ্যা। এর ডেফিনিশনটা হলো এরকম, যে সব সংখ্যাকে বর্গের আকার দেওয়া যায় বা বর্গ আকারে প্রকাশ করা যায়। যেমন একের স্কোয়ার করলে 1 হয়, তাহলে এককে আমি বর্গের রূপে প্রকাশ করতে পেরেছি, চেহারাটা দিছি কি বর্গের, তাহলে 1 হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। 2 এর স্কোয়ার করলে 4 হয়, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। 3 এর স্কোয়ার করলে 9 হয়, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। 16 একটা পূর্ণবর্গ সংখ্যা। 11 স্কোয়ার করলে 121 হয়, 121 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমার এই যে হাতের ডানে যারা আছে এই সব, এরা কি, এই সবগুলো কি পূর্ণবর্গ। আপনাকে যদি বলি 5 কি পূর্ণবর্গ? না, কারণ এমন কোন সংখ্যা নাই যার স্কোয়ার করলে আপনি 5 পাবেন। মানে 5 কে বর্গের চেহারা দেওয়া যায় না। এদের মাঝে যা আছে সবাই কি পূর্ণবর্গ না? তাহলে পূর্ণবর্গ জিনিসটা কি বুঝতে পারছি না? আচ্ছা, পূর্ণবর্গ বোঝার জন্য আর একটু কাজ করতে হবে, এখানে একটু আমি লিখি। 49, 64, 81, 10 এর স্কোয়ারে 100, 121, 144, 169, 196, 225, আরো দিকে আছে। এখন এই পূর্ণবর্গ সংখ্যা চেনার কিছু উপায় আছে, কিছু নিয়ম আছে। একক স্থানীয় অঙ্ক তো আমরা বুঝি, মানে শেষের যে ডিজিটটা, একক স্থানীয় অঙ্ক মানে শেষের যে ডিজিটটা। তো পূর্ণবর্গ সংখ্যার শেষের ডিজিটটা 1 হইতে পারে, 1 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, আর 9 হইতে পারে। মানে শেষে যদি কোনো সংখ্যার শেষে এগুলো থাকলে পূর্ণবর্গ হইতে পারে। কি হইতে পারে মানে হয় আবার হয় না, এরকম হতে পারে। 1 4 5 6 9 এগুলো থাকলে হতে পারে, কিন্তু 2 3 7 8 এগুলো যদি কোনো সংখ্যার শেষে থাকে তাহলে সেগুলো পূর্ণবর্গ হয় না। দেখেন কোন সংখ্যার শেষে এগুলা নাই, 2 3 7 8 নাই, অর্থাৎ 2 3 7 8 থাকলে পূর্ণবর্গ হবে না। আর এগুলো থাকলে হয়, হইতে পারে, না হইতে পারে।
হবে না। তাহলে কি শিখলাম? পূর্ণবর্গ সংখ্যা হলো তাদেরকে আমরা বর্গর আকারে প্রকাশ করতে পারি। আর পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায়টা হচ্ছে যে 1, 4, 5, 6, 9 এগুলো যদি শেষে থাকে তাহলে পূর্ণবর্গ হয় ম্যাক্সিমাম সময়, বাট এগুলো থাকলে পূর্ণবর্গ হয় না। এবার জিরো নিয়ে একটু কাহিনী আছে। কোন সংখ্যার শেষে যদি জোড় সংখ্যক শূন্য থাকে, মানে 2টা শূন্য, 4টা শূন্য, 6টা, তাহলে তারা পূর্ণবর্গ। যেমন 100, 100 শেষে 2টা শূন্য আছে, দেখেন 10-এর স্কয়ার করলে 100 হয়, তাহলে 100 পূর্ণবর্গ। আর আমি যদি বলি 1000, 1000 পূর্ণবর্গ না, মানে বিজোড় সংখ্যক শূন্য থাকলে তারা পূর্ণবর্গ হয় না। 1000-এ 3টা শূন্য, তাহলে পূর্ণবর্গ হবে না। আবার 4টা শূন্য, 10,000 পূর্ণবর্গ, কারণ 4টা শূন্য আছে। তাহলে এখান থেকে সামারি যদি করি, পূর্ণবর্গ হলো বড় আকার প্রকাশ করা যায়, চেনার উপায় হচ্ছে 3টা। এক হলো এগুলো থাকলে হইতে পারে, না হইতে পারে, আর এগুলো থাকলে একেবারেই হবে না। আর শূন্যের ক্ষেত্রে কাহিনী হলো জোড় সংখ্যক শূন্য থাকলে পূর্ণবর্গ হবে, বিজোড় সংখ্যক শূন্য থাকলে পূর্ণবর্গ হবে না। লিস্ট গুলা দেয়া আছে, মুখস্থ থাকতে হবে। অর্থাৎ 15 স্কয়ার করলে যে 225 হয়, ওটা সেকেন্ডের মধ্যে বলে দিতে হবে। পূর্ণবর্গ শেষ। পূর্ণবর্গ শেখার পর আমরা এখন শিখবো বর্গমূল, স্কয়ার রুট। আচ্ছা, এই পর্যন্ত আলোচনাটা বুঝতে পারছেন। এখন বর্গমূলে আমরা সংজ্ঞায় যাব না, রিলেশনটা দেখব। বর্গমূল, বর্গমূলটা হচ্ছে এরকম, দেখেন। আচ্ছা, আমি যদি বলি 7-এর স্কয়ার, তাহলে আপনি বলবেন কি 49। তাহলে আপনি বলতে পারেন 7-এর বর্গ 49। এখন আপনাকে যদি বলি 49-এর বর্গমূল, বর্গমূল 7-এর বর্গ করলে 49 হয়, 49-এর বর্গমূল করলে 7 হয়। অর্থাৎ আমি যদি 49-এর রুট করি তাহলে কি হবে? 7। তাহলে একটা সংখ্যার বর্গ আমরা যদি বের করি, সেই সংখ্যাটার, মানে এই সংখ্যাটার বর্গ বের করলাম না, এই বর্গের, এই যে বর্গের এর বর্গমূল, এই যে এটা তো বর্গ আসছে এখন, তাই না? মানে এর বর্গ করলে এটা পাচ্ছি না, 7-এর বর্গ মানে 49। তাহলে 49-এর বর্গমূল, মূল আবার ওই 7। মানে জাস্ট রিভার্স রিলেশনটা আমাদের খেয়াল করতে হবে। দেখেন, বিপরীত রিলেশন। 10-এর বর্গ 100, 100-এর বর্গমূল 10। বুঝতে পারছি? 10-এর বর্গমূল, যেমন আমি যদি বলি 64, 8 64, 8-এর বর্গ করলে হয় 64, আবার 64-এর বর্গ মূল করলে হয় 8। মূল মানে কি? ছোট। এখন এখানে আরেকটু ব্যাপার আছে, দেখেন। আচ্ছা, বর্গমূলকে আমরা প্রকাশ করি কিভাবে? এটা দ্বারা। হ্যাঁ, এখন ব্যাপারটা আসলে এটা না, এখানেও ভুল আছে। যেমন আমি যদি বলি √5, এটা আসলে একটু ভুল, মানে ভুল না, মানে এটা আমরা নর্মালি ব্যবহার করি না। আসলে এখানে 2 থাকে, তার এখানে কি, তার কোলে, মানে রুটের কুলে 2 থাকে। এই যে বর্গ, এর মানে কি 2 পাওয়ার মানে কি বর্গ, তাহলে বর্গমূল। আসলে এই জিনিসটা আমরা এইভাবে ব্যবহার করি। যদি কোথাও কোনো বইতে বা কোশ্চেনে এইটা দেখেন, তাহলে ঘাবড়াবেন না। এই √5 যে কথা, আর এটা একই কথা। ঠিক আছে, এটা কি একই কথা? তাহলে বুঝতে পারছি, এই জিনিসটা খেয়াল করবেন। যেমন √2, এটাও যে কথা, একই কথা। ওই 2টাকে আসলে আমরা ব্যবহার করি না নরমালি। ঠিক আছে, ওকে, এটা গেল বর্গমূল সম্পর্ক দেখলাম। এখন আমাদের মূলত কি প্রশ্ন আসে সেটা দেখতে হবে। প্রথম যে প্রশ্নটা নবম দশম শ্রেণীর বোর্ড বই থেকে নিছি, এটা খেয়াল করবেন। এই যে 12 নাম্বার, অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 12 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষায় হুবহু রিপিট হয়। একদম নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের অঙ্ক হুবহু। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ, যেহেতু নিচের কোনটি বলছে, তার অপশন লাগতেছে না আমার। এ বি সি ডি, এ বি প্লাস সি ডি, এ বি সি ডি প্লাস 1, এ বি সি ডি মাইনাস 1।
আবার বলছি লিখে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেন। আচ্ছা, এরকম যত কোশ্চেন দুনিয়ায় আছে, নিচের কোনটা সঠিক, এবং এখানে যদি আপনার তার পরিচয়গুলো দিয়ে দেয়, এই প্রশ্ন আপনার আগে প্র্যাকটিস না করলে আপনি পারবেন কিভাবে পারবেন দেখেন। এবিসিডি কি, এদের পরিচয় কি? ক্রমিক স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? যারা পূর্ণ ধনাত্মক। ক্রমিক মানে কি? ভাঙে ভাঙে পড়বেন। ক্রমিক মানে কি? সিকোয়েন্স অনুসারে থাকবে, সিরিয়ালি থাকবে, ক্রম অনুসারে থাকবে। স্বাভাবিক সংখ্যা মানে কি? যারা পূর্ণ ধনাত্মক, দশমিক থাকবে না, মাইনাস থাকবে না। অর্থাৎ তারা কারা? 1 2 3 4 5 6 7 8 এরকম সব, এরা কি? ক্রমিক স্বাভাবিক সংখ্যা। চারটা বসে না, আপনার যে কোনো চারটা আপনার ইচ্ছা হয় সে চারটা আপনি নিতে পারেন। অর্থাৎ এর মান, বির মান, সির মান, ডির মান ধরে নিতে হবে। আপনার যা খুশি ধরে নেন। তবে যেহেতু আমাদের এখানে যোগ বিয়োগ আছে, তাহলে আমরা ছোট সংখ্যা ধরবো সবসময়। তাহলে এটা ভালো করে খেয়াল করবেন। আমি আসলে জানি না যে এর মানগুলো কত, আমি ইচ্ছা মতো ধরে নিব, যেহেতু পরিচয় দিয়েছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে যে কোনো চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা স্থিরে ধরতে হবে, হয় 1 2 3 4 অথবা 5 6 7 8, যে কোনো চারটা। তাহলে আমি এর মান ধরলাম 1, বির মান ধরলাম 2, সির মান ধরলাম 3, ডির মান ধরলাম 4। আপনার যদি ইচ্ছা হয় আপনি এর মান 2 ধরলেন 5, বির মান ধরলেন 6, সির মান ধরলেন 7, ডির মান ধরলেন 8, তাও হবে, কিন্তু যোগ বিয়োগ বড় হয়ে যাবে, দরকার নেই। তাহলে আমি যেহেতু জানি না, চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরে নিলাম। এখন এই মানগুলা প্রত্যেকটা অপশনে বসাই দেখব যে কোন অপশনে পূর্ণবর্গ আসে। তাহলে প্রথম থেকে ভেঙে বলি, প্রশ্নে চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে, আমি ইচ্ছা মতো যে কোনো চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরে নিলাম। ধরে নেওয়ার পরে এই মানগুলো আমরা এখন অপশনে বসাবো, যে অপশনে পূর্ণবর্গ আসবে সেটাই অ্যান্সার। শুরু করি। এর মান বির মান সির মান বললাম, 3 4 12, 12 দুগুণে 24। 24 কি পূর্ণবর্গ? না, 24 কে বর্গাকার লেখা যায় না। 3 4 12, 12 আর 2 14। 14 কি পূর্ণবর্গ? না, 14 কে বর্গাকার লেখা যায় না। 3 4 12, 12 দুগুণে 24 আর 25। 25 পূর্ণবর্গ, এটাই হচ্ছে অ্যান্সার। এর মান বির মান সির মান বসাইলাম, এখানে হচ্ছে 24 মাইনাস 1 23, 23 পূর্ণবর্গ না। তাহলে প্রত্যেকটা অপশনে বসাইয়া আমরা এটা পাইলাম অ্যান্সার। যে কোনো চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরে নিয়ে ওই মানগুলো অপশনে বসানোর পরে এই অপশন থেকে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাইছি, এটাই হচ্ছে অ্যান্সার। এটা বুঝলে ডান লেখেন, এটার অ্যান্সার কিন্তু শীটে নাই, নোট করে নেবেন। এটার অ্যান্সার শীটে নাই। দ্রুত বলেন বুঝছেন কিনা, দ্রুত বলেন। বুঝতে পারছে কিনা বলেন। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এই ম্যাথটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং সোজা। এটার অ্যান্সার শীটে নাই, লিখে রাখেন এগুলো। সিম্পল, জাস্ট একটা মান ধরে বসাই দিব। মানগুলো অবশ্যই সিরিয়ালে হইতে হবে এবং পূর্ণ, মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ ধনাত্মক হইতে হবে, যেটাকে বলে পূর্ণ ধনাত্মক। 1 2 3 4 5 6 7 এগুলো হইতে হবে। ওকে, চ্যাপ্টার কিন্তু অনেকগুলো আছে। সংখ্যা পদ্ধতি শেষ, ঐকিক নিয়ম শেষ, কাজ সমান অন্তর্গত, লসাগু, ভগ্নাংশ, দশমিক সরলীকরণ, এখন বর্গ চলতেছে। চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা শিখব ঘন আর ঘনমূল, কিউব আর কিউব রুট। ঘন কি? আমরা বর্গ মানে বলছিলাম কি? গুণ করা 2 বার। ঘন মানে কি? 3 বার গুণ করবেন। এই যে দেখেন, যেমন 2 এর ঘন, ঘন মানে পাওয়ার কত? 3। ঘন মানে কত? পাওয়ার 3। তাহলে যদি আমি বলছিলাম 2 এর স্কয়ার, পাওয়ার 2 মানে গুণ করছি 2 বার, পাওয়ার 3 মানে 3 বার গুণ করব, তাই না? তাহলে ঘন মানে কি? 3 বার গুণ করা। এই দেখেন 2 গুণন 2 গুণন 2, তাহলে কত হবে? 8। আমি যদি বলি 3 এর পাওয়ার 3, তাহলে 3 বার গুণ 27। 4 এর পাওয়ার 3 মানে 4 3 বার গুণ। পাওয়ার যত থাকে নিচের সংখ্যা তত গুণ হয়, ততবার। পাওয়ার 3, এটা 3 বার গুণ। তাহলে ঘন মানে কি? 3 বার গুণ করা, 64। তাহলে ঘন মানে কি? ঘন মানে হলো 3 বার গুণ। তাহলে ঘনমূলটা ঘনমূল, যেটাকে বলা হয় কিউব রুট। দুঃখিত, বিদ্যুৎ চলে গেছে।
খুবই ঝামেলায় পড়লাম। মোটামুটি ডাটা অন করলাম, আর হচ্ছে ছোট একটা লাইট আছে, দেখা যাচ্ছে মনে হয়। আমি শুরু করি। যে ঘনমূল নিয়ে আলোচনা করতেছিলাম, ঘনমূলটা আসলে কি এটা আমরা সম্পর্কের মাধ্যমে বুঝি। যেমন 2 এর পাওয়ার 3, মানে 2 এর ঘন মানে কি, 3 বার গুণ করলে 8। দেখেন 2 এর ঘন মানে হচ্ছে 8, 8 এর ঘনমূল মানে 2, 8 এর ঘনমূল মানে কত, 2। ওই যে আগের মতো নির্বাচ, বর্গ বর্গমূল ঘন ঘনমূল। এখন ঘনমূলকে আমরা কিভাবে প্রকাশ করি? মাশাআল্লাহ কারেন্ট চলে আসছে। ঘনমূলকে কিভাবে প্রকাশ করি? এটা হলো ঘন, আবার ঘনমূলকে প্রকাশ করি এইভাবে, যেখানে মাথায় 3 থাকে। বর্গমূল মানে মাথায় 2 থাকে, ঘনমূল মানে মাথায় 3 থাকবে। 2 এর ঘন মানে 8, 8 এর ঘনমূল মানে 2। আচ্ছা, পূর্ণ ঘন সংখ্যা আবার কি? পূর্ণ বর্গ সংখ্যা শিখছেন, পূর্ণ ঘন সংখ্যা শিখবেন না? এটা যদিও শিখে আসছেন মূলদ সংখ্যা শেখার সময়। পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা মানে ছিল যে তাদেরকে বর্গ আকারে প্রকাশ করতে পারি। তাহলে পূর্ণ ঘন সংখ্যা মানে হলো ঘন আকারে প্রকাশ করতে পারবো। যেমন 1 এর পাওয়ার 3 মানে 1, অর্থাৎ 1 কে আমরা ঘন আকারে প্রকাশ করতে পারি। এই 1 হলো পূর্ণ ঘন সংখ্যা। 2 এর পাওয়ার 3 মানে হলো কত, 8, 8 পূর্ণ ঘন সংখ্যা, কারণ 8 কে ঘন আকারে প্রকাশ করা যায়। 3 এর পাওয়ার 3 মানে হচ্ছে 27, 27 পূর্ণ ঘন সংখ্যা। 64 পূর্ণ ঘন সংখ্যা। 125 পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এই যে আমার হাতের ডানে যারা আছে না পূর্ণ ঘন সংখ্যা, এর শীট একটা পেজের একটা পিডিএফ আমি দিয়েছিলাম। যারা পান নাই আমার ইনবক্স পাচ্ছে, আমি আবার আজকে একটু মনে করে আমি আমার গ্রুপে দিয়ে দেব। ওটা একটু মুখস্থ করে দেব, খেয়াল থাকে না। গতকালকে একজনকে আমি দিয়েছি, মেসেজ করার পরে। ওকে, এখন সবারই একটা চিন্তা থাকে, আমরা যে মানে রুট নিয়ে একটা ঝামেলা, যে ক্যালকুলেটর ছাড়া রুট করার কোনো পদ্ধতি আছে কিনা। প্রথম কথা, দুনিয়ায় এমন কোনো নিয়ম নাই যেটা আপনি দেখেই রুটটা বের করে ফেলতে পারবেন। হ্যাঁ, একটা পদ্ধতি আছে, সেটা হলো ভাগ প্রক্রিয়ায়। আর যে পদ্ধতিগুলো আছে তার মাধ্যমে একদম একুরেট বের করা যায় না। কিন্তু আমরা ভাগ প্রক্রিয়াটা শিখবো এই কারণে, যেটা ক্যালকুলেটর ছাড়া আমাকে শেখাতে সাহায্য করবে, এবং এর কিছু ম্যাথও আসে। এমন কিছু প্রশ্ন প্রাইমারি বা আদার্স বিসিএস বা বিভিন্ন পরীক্ষায় দেখে, যেটা করার জন্য ভাগ প্রক্রিয়ায় বর্গমূল শিখতে হবে। তাহলে আমাদের ভাগ প্রক্রিয়ায় বর্গমূল শেখা পুরাতন বোর্ড বইয়ের একটা টপিক ছিল, এখন তো বই চেঞ্জ হয়ে গেছে। ক্লাস 7 এর বইতে ভালো করে দেওয়া আছে। ওই ক্লাস 7 এর বই থেকে হুবহু আমি কপি করে আমাদের শীটে দিয়ে দিয়েছি, এবং শীটে দেখেন লেখা আছে 7ম শ্রেণীর বোর্ড বই থেকে নেওয়া। বুঝতে পারছো? ওখানে সব নিয়ম দেওয়া আছে, বাট এখানে আমি বুঝাই আশা করি বুঝে যাবে। তাহলে এখন আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল শিখবো। একটু জটিল টাইপের টপিক, বা মনোযোগ দিলে শিখতে পারবেন। ভাগ প্রক্রিয়ায় বর্গমূল মানে রুট করা। একটা উদাহরণ দিয়ে শুরু করি বইয়ে, যেমন সম্ভবত 2304 বা এরকম কিছু একটা। 2304 এটার বর্গমূল আমাকে ভাগ প্রক্রিয়ায় বের করতে হবে, ভাগের সাহায্যে বের করতে হবে। আচ্ছা, 2304 ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার কিছু স্টেপ আছে, সেই ধাপগুলো আমরা একটু দেখব। প্রথম ধাপ হচ্ছে, এটা তো আমার ডান সাইড, ডান থেকে বামে জোড়া বানাবো। 1 জোড়া 2 জোড়া, যদি সিঙ্গেল থাকে থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে আমার জোড়া বানানো কমপ্লিট। এখানে একটা দাগ দিব। এই যে ভাগ, এখানে এমন একটা সংখ্যা আমরা চিন্তা করব, যে সংখ্যাটার বর্গ করলে এর সমান অথবা ছোট হয়। সমান খুব কম হয়, ছোট হয়, ম্যাক্সিমাম সমান ছোট হয়। তো এমন একটা সংখ্যা এখানে নিব যার বড় করলে 23 এর ছোট হয়। মানে আমরা প্রথমে এই প্রথম জোড়া নিয়ে কাজ করব। যদি এর আগে কোনো খালি সংখ্যা থাকে, সিঙ্গেল ডিজিট, তাকে নিয়ে কাজ করব। মানে আমরা কাজটা বাম দিক থেকে শুরু করব। আবার প্রথম থেকে বলি, একদম প্রথম থেকে আমরা জোড়া বানাবো, প্রথম জোড়া নিয়ে কাজ করব। কাজ করার জন্য একটা দাগ দিব। এমন একটা সংখ্যা নিব যার বড় করলে ছোট বা সমান হয়। কত নিতে পারি? 4 এর স্কয়ার করলে 16 হয়। আমি কি 5 নিতে পারবো না? 5 এর স্কয়ার করলে 25, যা 23 এর বড়। থাকে কত এখানে? 7। আমার প্রথম স্টেপ শেষ। এবার আমার বাম সাইডে টান দিব। টান দেওয়ার পরে এই যে জিনিসটা আছে, গোল দিলে কেমন হয়ে গেল, এই এখানে যে সংখ্যাটা থাকবে
তার ডাবল হবে, দ্বিগুণ হবে। 4 ডাবল কত? 8। আবারও বলছি, আমি যখন নতুন স্টেপে যাব এই ভাগফলের ডাবল হয়ে যাবে সব সময়। 4 ডাবল 8, 8 দিয়ে 7 কে যাচ্ছে না, তাহলে একটা জোড়া নামাবো। এবারে তো আসল খেলা, এখানে অনেকে ভালো বোঝে না। আচ্ছা, এখানে কত? 8। 8 এর সাথে যে কোনো একটা সংখ্যা নেন, ধরেন আপনি 7 নিলেন, 8 এর সাথে যা নিছেন নতুন সংখ্যা পাচ্ছে 87, তত দ্বারা আবার গুণ করবেন। বুঝি নাই? 8 এর সাথে কি নিছিলাম? ধরেন আমি 7 নিলাম সাপোজ, তাহলে যত নিব সেটা দ্বারা আবার গুণ করে দেব। 7 7 9 9 8 হয়ে গেল 4 7 56 আর 4 60 609। আমি যখন 7 নিছি, মানে এমন একটা সংখ্যা এখানে নিব, নিয়ে গুণ করার পর এর সমান বা কাছাকাছি যাবে। তো এর কাছাকাছি গেছে, আর একটু চেঞ্জ করে দেখি। আমি 8 এর সাথে 8 নেই, তাহলে 8 এর সাথে কি নিছিলাম? 8, সে 8 দ্বারা আবার গুণ করব। 8 64 এর 4, 8 টাকে 6, 8 64 আর 6 7, তার মানে 704। এখানে কত নিছেন? 8, সে নতুন ডিজিট এখানে চলে যাবে। তার মানে 2304 এর রুট করলে হয় 68। আমি জানি অনেকেই বোঝেন না। এই স্টেপের মাধ্যমে করা যাবে, জানি অনেকেই বোঝেন নাই। যারা বুঝতে পারেন নাই তাদের জন্য আরেকবার এটা বুঝাচ্ছি। আরেকবার একটু মনোযোগ দেন। আর কয়েকটা 3টা করাবো, তো 3টা করলে আশা করি বুঝতে পারবেন। 3টা করলে আশা করি বুঝতে পারবেন। কঠিন কিছু না, কয়েকটা স্টেপ ফলো করলে। আর আরেকবার বুঝে একটু মনোযোগ দেন। 2304 এমন একটা সংখ্যা নিব যার বর্গ করলে এর ছোট বা সমান হয়। 4 নিলাম, মানে কাছাকাছি নিতে হবে। আগে কত? 7। এটা ডাবল হবে সবসময়, ওইটা ডাবল হবে, যা থাকে ডাবল হবে। 8 দিয়ে 7 কে যায় না, এমন একটা সংখ্যা আমি চিন্তা করবো। যেমন 8 এর সাথে আমরা 8 নিয়েছিলাম, এই যা নিয়েছি তাদের আবার গুণ করবো। গুণ করার পরে সেখানে আমরা জোড়া নামাইলাম, গুণ করার পরে এর সমান বা ছোট হবে, বড় হবে। সমান হয়ে গেছে, তাহলে কত হবে? এখানে আমরা 8 নিছিলাম, সেই এখানে যে নতুন ডিজিট সেটা এখানে আনসার চলে যাবে। এটা হচ্ছে আনসার। এই 2304 পূর্ণবর্গ সংখ্যা, তাই কোনো এখানে বাক্সেস থাকে না। যদি থাকে সেটা পূর্ণবর্গ হবে না, আমি তার নোট করে দশমিক করব। আচ্ছা, আরেকটা করাই, বড় তার আরেকটা করাই শীট থেকে। এটা তো একবারই বললাম, যারা বুঝেন না টেনশনের কারণে আরেকবার আমি অনেকে উদাহরণ করে। যেমন একটা আছে 1296, 1296। তাহলে আমাদের এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যার বড় করলে 12 এর ছোট হয়। আমরা নিতে পারি কত? 3 3 আর 9, 4 4 16, 4 নেওয়া যাবে না, 3 নিতে হবে। কত হইলো এখানে? 3 3 আর 9, এই কত? 3। তাহলে ওই 3 এর ডাবল হবে এখানে। 3 এর ডাবল কত? 3 এর ডাবল মানে 2 দ্বারা গুণ করা, 3 দ্বারা 6, 6 দিয়ে কাটা যায় না, একটা সংখ্যা নিব। এমন একটা সংখ্যার সাথে নিব, নিয়ে আবার ওটা দ্বারা গুণ করার পর এর সমান বা ছোট হবে। যেমন ধরেন আমি 5 নিলাম, আমি কত? 5 নিলাম। তো 5 নিয়ে আবার 5 দ্বারা গুণ করব। 5 5 25, 5 7 2, 5 4 30 আর 2 30, 325, মানে এখানে 396। আর একটু সামনে যাই, আমি ধরেন 6 নিয়ে দেখি। 36 এর 7 থেকে 3, 36 আর 3 যদি মিলে গেছে। 6 নিলাম এখানে, তাহলে এখানে অবশ্যই। তাহলে স্টেপটা হলো এমন একটা সংখ্যা নিব যার স্কয়ার করলে এর ছোট হয়। দ্বিতীয় স্টেপে যখন আসবো এর ডাবল হবে। এমন একটা সংখ্যা নিব, নেওয়ার পর ওটা দ্বারা গুণ করার পর এর সমান বা ছোট হবে, এবং নতুন ডিজিটটা ভাগ করে দেবে। বুঝতে পারছি? শিরোনাম কোনটা? হ্যাঁ, শিরোনাম তো করাবো, সবই করাই দেবো, প্রত্যেকটাই করাই দেবো। শুরু করাই দেবো, করাই দেবো। এটা বুঝতে পারছি? এটা বুঝতে পারছি কিনা বলেন তো? এইটা বুঝছি কিনা? আশা করি বুঝতে পারছেন। আর একটু বড়টা করি, তারপর দশমিকেরটা করাবো।
16। এইটা যারা বুঝবে, এই 16 নাম্বারটা যারা বুঝবে তারা সবাই বুঝতে পারবে। এক জোড়া, দুই জোড়া, এটা সিঙ্গেল, জোড়া নাই, কোনো সমস্যা নাই। তাহলে এই একদম যে জোড়া ছাড়া তাকে দিয়ে শুরু করতে হবে। এমন একটা সংখ্যা এখানে নিব যা বড় বললে 3 এর ছোট বা সমান হয়। 2 এর স্কয়ার করলে হয় 4, 2 না না 1 নিতে হবে। দুঃখিত, 1 এর স্কয়ার করলে কত হয় 1। মানে প্রথমে সিঙ্গেল ডিজিট নিয়ে কাজ করতে হবে, মানে যেটা বাম সাইডে থাকবে তাকে নিয়ে কাজ করতে হবে। এটা হলো 2। 1 এর ডাবল কত হয় 2 হয়। 2 দিয়ে মিলে যাচ্ছে, তাহলে আরেকটা জোড়া নামাতে হবে। এখন 2 এর সাথে এমন একটা সংখ্যা আমরা নিব, নিয়ে গুণ করার পর এর সমান বা কাছাকাছি যাবে। তো দেখেন আমি 2 এর সাথে কত নিলাম, 5 25 নিলাম, হচ্ছে না, ধরেন আমি 6 নিলাম। এখানে যদি 6 চিন্তা করি তাহলে 6 দ্বারা 14 থেকে 3 14 এখানে 12 156, বাট এখানে 216। আর একটু বাড়াই দেখেন, আমি 2 এর সাথে 7 নিলাম, তাহলে 7 নিলাম মানে আবার 7 দ্বারা গুণ করব। বড় সে 9 আর থাকে 3 সেটা থাকে 4, সেটা হলো 14 আর 4 অনেক নাই। আচ্ছা আপনি যদি 8 নিয়ে রাখেন, 8 4 আর থেকে কত 6, 8 থেকে 16 আর 6। এটা কিন্তু আমরা যখন 8 নিব এর বড় হয়ে যাচ্ছে, বড় না হলে না ছোট নিলাম। তাহলে 7 কেন নিলাম, এই যে এখানে 7 নিলাম, তাহলে নতুন যে ডিজিটটা আমরা পাইছি সেটা এখানে চলে যাবে সব সময়। এবার আমরা এখানে কাজ করি, হয় কত 7, এখানে কত 9 2। এবার ভালো করে খেয়াল করবেন, তৃতীয় স্টেপে যাচ্ছে, স্টেপ কিন্তু শেষ না। তৃতীয় স্টেপে যখন যাব কি বলছিলাম, এর ডাবল হবে, মানে প্রত্যেকটা স্টেপে যাব যখনই তখনই আমার এই ভাগফলের ডাবল হবে। আবার বলতেছি কি ভাগফলের কি ডাবল হবে। তাহলে 17 ডাবল কত 34, 34 দিয়ে যাচ্ছে না, তাহলে কি করতে হবে, আরেকটা জোড়া নামাইতে হবে। এখন এমন একটা সংখ্যা এখানে এর সাথে নিব, নেওয়ার পরে এর সমান বা ছোট হবে। ধরেন আমি 7 নিলাম, এর সাথে 7 নিলাম, তো 7 দ্বারা গুণ করি, 7 7 9 আর তাই হচ্ছে কত 4, 28 আর 4 32 হয়ে যায়, তাহলে 3 3 সাথে 21 আর 3 হচ্ছে না, আর একটু আগাইতে হবে। 8 নিলাম, আর 64 এর 4 আর থেকে 6, 4 32 আর 6 38 এর 8 হাত থেকে হচ্ছে 3, 24 আর 3 27। এই যে মিলে গেছে, এখানে 8 নিতে হবে। এখানে কি নিছে না 8, সেটা এখানে চলে যাবে। তার মানে এই সংখ্যাটার রুট করলে 178 হবে। এই ম্যাথটা বুঝলেই এনাফ। যারা বুঝতে পারি নাই, মানে মেকানিজমটা এরকম, প্রত্যেকটা স্টেপে যাবো এর ডাবল হবে, আর এমন একটা সংখ্যা এখানে নিব, নেওয়ার পরে এর সাথে আবার গুণ করে এর সমান বা ছোট বানাবো। প্রত্যেকটা নতুন জিনিসটা অ্যান্সারে চলে যাবে। যেমন 7 নতুন অ্যান্সারে গেছে, 8 নতুন অ্যান্সারে যাবে। এই জিনিসটা আমরা বারবার যত বড় সংখ্যা হোক না কেন এরকম রিপিট করে যেতে হবে। এখন এইটা বুঝতে পারছে কিনা বা কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। এইটা বুঝতে পারছি আমরা, এটা কি বুঝছি, কারো কোনো সমস্যা আছে, মানে বুঝি না এমন কেউ আছে, এটা কিন্তু আরো করা লাগবে, কারণ দশমিক আছে সামনে। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন আমাকে, আর না থাকলে আমি সামনে গেলাম, সময় নষ্ট করে না। বুঝতে পারছি না, আমি তার সামনে গেলাম, বললেন না যে বুঝে সহজ আছে এবং বইতে নিয়ম দেওয়া আছে, তুই একবার দেখলি হয়ে যায়, বই আর পড়া লাগবে। এবার দশমিকের আলাদা কোনো নিয়ম নাই, সেম দশমিকে চলে যায়। যেমন 17 নম্বর কি বলছে, 26.5225। আচ্ছা, দশমিকের বর্গমূল ভাগ প্রক্রিয়া
তো আগেই বলি আলাদা কোনো নিয়ম নাই, শুধু দশমিকটার কাজ যখন শেষ তখন অ্যান্সারে দশমিক বলে দিতে হবে। আরেকবার বলছি, পূর্ণ সংখ্যার বর্গমূল ভাগ প্রক্রিয়া যেভাবে করি দশমিক সংখ্যার বর্গমূল একই প্রক্রিয়ায় করব, শুধুমাত্র এখানে দশমিকের এরিয়ার কাজ শেষ হলে আমরা অ্যান্সারে দশমিকটা বসাই দিব। তাহলে জোড়া বানাই 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, এমন একটা সংখ্যা নিব যার বড় করলে এর ছোট হয়। কত? 5 25 কত? 1। আচ্ছা দশমিকের এরিয়া কতটুকু? এইটুকুর কাজ কি আমি কমপ্লিট করছি। এইটুকুর কাজ কমপ্লিট মানে এখানে দশমিক আছে মানে এখানে দশমিক। বুঝি নাই? আবার বুঝি। 26 এর পর দশমিক, 26 এর জন্য অ্যানসারে কি আসছে? 5 আসছে, তাহলে 5 এর পর দশমিক, আর কিছু না। 5 এর ডাবল কত? 10। যার না এটা জোড়া না মানে তাহলে 1 এর সাথে 101 নিতে হবে, এখানে 1 নিতে হবে তাই না? 10 এর সাথে 1 নিলে কত হয়? 101। 2 নিলে কিন্তু ডাবল বেশি হয়ে যাবে, 2 নেওয়া যাবে না, 101। তাহলে এখানে নতুন ডিজিট কত? 1। এটা অ্যানসার চলে যাবে। আগে কত আমাদের? 5 51। তৃতীয় স্টেপে যাব। তৃতীয় স্টেপে যখন যাব এর ডাবল হবে, এখানে কিন্তু দশমিক কল্পনা করা যাবে না, যখন ডাবল করবেন 51 ডাবল করবেন। 51 ডাবল কত? 102 নাকি? 102 না? 102। তাহলে 102 দিয়ে যাচ্ছে না, এটা জোড়া নামা। এখন এখানে কত আমরা দেখে বলা যায়, শেষে কত? 5। তাহলে এখানে 5ই আনতে হবে, মানে নিতে পারবেন না। তারপর দেখেন, এই যে দেখেন 102 এর সাথে 5 নিতে হবে। কিভাবে বললাম 5 নিতে হবে? কারণ শেষে 25 আছে। এই দেখেন 5 5 5 5 আর থাকে 2, 5 2 10 আর 2 12 2 আর থাকে 1 5 আর 2 5। তাহলে এখানে 5 নিতে হবে। আলাদা কোনো কি নিয়ম শিখেছি? শুধুমাত্র দশমিকের কাজটা যখন শেষ, দশমিকের জন্য যা মানে দশমিকের আগের সংখ্যার জন্য যা পাবো সেটা বসানোর পরে দশমিকটা বসাই দিব। মানে এইটুকুর জন্য পাইছি 5, এইটুকুর পর দশমিক, 5 এর পর দশমিক। বুঝতে পারছি? দশমিক সংখ্যার জন্য আলাদা কোনো নিয়ম দরকার নাই, একই নিয়ম করতে হবে। এটা বুঝতে পারছি না? কিন্তু আমরা যখন ডাবল করবো দশমিকটা চিন্তা করা যাবে, ওটা বাদ দিয়ে ডাবল করতে হবে। কোনো কোশ্চেন? এরপরে আরেকটা আছে, আর দুইটা আছে। 18 নাম্বারটা বিসিএস এ আসছিল। এটা রুট করতে বলছি না? 1 2 3। এটা কত নিতে হবে? 4 নেওয়া যাবে না, 3 নিতে হবে। 3 3 9 আর কত? 6। আচ্ছা আমি এইটুকুর কাজ করছি 15, 15 জন্য কত বেশি? 3। 15 পর দশমিক মানে 3 এর পর দশমিক হয়ে গেল। এবার কি করতে হবে? 3 এর ডাবল কত? 6। তাহলে আরেকটা জোড়া নামাই। এমন একটা সংখ্যা নিতে হবে যেন এর কাছাকাছি যায়। আপনি 8 নিয়ে দেখেন, 64 4 আর থাকে 6, 6 আর 48 আর 6 40 আর 6 544 হচ্ছে না। আর একটু আগাম না 81 আর থাকে 8 6 54 আর 62 নাকি 62 621 না, এখানে আমাদের 9, এখানেও নয়, এখানেও নয়, 621। আর কত? এবার আবার ডাবল করবে, এখানে কত? এখানে 3.9 না 39, 39 এ ডাবল করেন কত? 78 না? 78 দিলে যাচ্ছে না, একটা জোড়া নামা। শেষে 25 মানে 5 নেওয়া লাগবে, দেখেই বলবেন এর সাথে 5 না। আর থেকে 2 5 আর 40 আর 2 42 আর থেকে 4 5 আর 35 আর 4। এখানে নিলাম 5, এখানে নিলাম 5। 3.95 হচ্ছে আনসার। নেক্সট
সামনে যাব। এবার পরবর্তী কোয়েশ্চেন 19 ক্লাস 7 এর পড়বে অঙ্ক 19 0.002916 সবসময় মনে রাখবেন প্রতি জোড়া শূন্যের রুট করলে একটা শূন্য হয়, প্রত্যেক জোড়ার জন্য একটা শূন্য, প্রত্যেক জোড়ার জন্য একটা শূন্য, প্রত্যেক জোড়া শূন্যের রুট করলে একটা শূন্য অ্যান্সার হবে। তাহলে জোড়া 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 এখানে 0 পয়েন্ট, 0 পয়েন্টের কি করবেন? 0 পয়েন্টের জন্য 0 পয়েন্ট হবে, এর কিছু কি করার আছে? নাই। এই এক জোড়া শূন্যের রুট করলে কত হবে? একটা শূন্য। তাহলে এখন এইটুকুর কাজ করলে হচ্ছে আগের মতো, বুঝি নাই? ব্যাপারটা হচ্ছে 0 পয়েন্ট 0 পয়েন্টে থাকবে, কিছু করার নাই। এক জোড়া শূন্যের রুট করলে একটা শূন্য, আমাদের এইটুকু নিয়ে কাজ করতে হবে। এমন একটা সংখ্যা দিব যেন বড় করলে ছোট, কত? 5 5 × 25 থাকে 4, 5 এর ডাবল করলে কত হবে? 10। এখানে সবকিছু বাদ দেয়, শুধু কিন্তু 5ই থাকে, 10 দিকে যাচ্ছে না, একটা নামান। তো এখানে 6 আছে, মানে এখানে 6 দিতে হবে, সম্ভবত 6 নিয়ে দেখি, না 6 না 4 নিতে হবে। 4 4 16 6 তাহলে 1 কত দিচ্ছেন? 4 একদম ইজি এগুলা। তাহলে এইটুকুর জন্য কোনো এক কিছুই আসে না, এইটা আসলো আর এইটুকু নরমাল নিয়ম করে ফেললাম। এটা বুঝলাম। এখন খুবই ইম্পর্টেন্ট কিছু ম্যাথ দেখাবো প্রাইমারির জন্য, দশমিকের বর্গমূল প্রাইমারির জন্য খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন নিয়ম দেখাই দেবো। এটা বুঝছেন কিনা একটু জানান, আর অল্প কিছু কোনো হবে পড়াবো। বিশ নংটা আগে যাইতে দেন, 19 শেষ না করে 20 নংয়ে যাবো, যাইতে দিতে হবে। বুঝতে পারছি? এখন যেগুলো করাবো 20 থেকে অনেক ইম্পর্টেন্ট, এবং খুব বিভিন্ন নিয়ম শেখাবো, 2-3টা করে নিয়ম শেখাবো প্রত্যেকটা লাখে। 20 নাম্বার 0.04 এর মান কত? কয়েকটা নিয়ম শেখাবো। এগুলা এই ছোট প্রশ্ন মানে প্রাইমারিতে প্রচুর আসে। হ্যাঁ, আচ্ছা, প্রথম নিয়মটা হলো নরমালি যদি চিন্তা করি ভাগ প্রক্রিয়ায় 0 পয়েন্ট ঠিক থাকবে, 4 রুট করলে হয় 2। এটা হচ্ছে এই 0.82 ঠিক থাকলো, এই সেখানে মানে কত? 4 রুট করলে কত হয়? 2। 0 পয়েন্ট। আরো কিছু নিয়ম আছে। দ্বিতীয় মেথড, এক নাম্বার মেথড শেষ, দ্বিতীয় মেথডটা হচ্ছে এরকম, দশমিকের পর যদি জোড় সংখ্যক ডিজিট থাকে, জোড় মানে কি? 2টা 4টা 6টা 8টা, তাহলে দশমিকের পর যদি জোড় সংখ্যক ডিজিট থাকে, বর্গমূল করলে ডিজিট সংখ্যা অর্ধেক হয়, রুট করলে কি অর্ধেক হয়। এখানে কয়টা আছে ডিজিট? 2টা, তাহলে অর্ধেক হবে, 2 এর অর্ধেক মানে 1টা হবে। তাহলে যে অপশনে দশমিকের পর একটা ডিজিট আছে সেটাই आंसर, এখানে একটা ডিজিট আছে। তাহলে এক নাম্বার মেথড ছিল ভাগ প্রক্রিয়া, 2 নাম্বার মেথড হলো দশমিকের পর ডিজিট যদি জোড় সংখ্যক থাকে, যেমন 2টা থাকলে হবে 1টা, 4টা থাকলে হবে 2টা, 6টা থাকলে হবে 3টে, এরকম লেখা আছে এগুলো শীটে। তৃতীয় মেথড, 3 নাম্বার নিয়ম, আমরা অপশনগুলোর বর্গ করব, যদি বর্গ করার পর এটা পাই সেটাই आंसर। যেমন 0.2 এর বর্গ করলে কত হয়? দশমিকের বর্গ। এই জিনিসটা বড় করলে যেহেতু এটা আসে, তাহলে রুট করলে এইটা হবে, এটা হচ্ছে आंसर। তৃতীয় মেথডটা যারা বুঝি না, ওই যে রিভার্স, এর বর্গ মানে এইটা, এর বর্গমূল মানে এইটা, তাহলে অপশনের সাথে অপশনের সাথে এটা গুণ করে যদি এটা পাই সেটাই आंसर। দেখেন, এর সাথে এটা গুণ করার পর এটা পাই সেটাই आंसर, এর সাথে এটা গুণ করলে এটা পাবো না, তাহলে এটা आंसर হবে না।
তাহলে কটা দেখেছি? তিনটা মেথড। প্রথম মেথড ভাগ প্রক্রিয়া, দ্বিতীয় মেথড অপশনের ডিজিটের মানে দশমিকের পর ডিজিট দিয়ে অপশন চেক করে, তৃতীয় হলো এই যে সম্পর্কের মাধ্যমে, মানে কোন অপশনের সংখ্যার বর্গ করলে এই রুটের ভিতরে সংখ্যা আসে সেটাই উত্তর। তিনটা নিয়ম, এক ম্যাথ করা তিনটা নিয়ম, না বুঝলে বইটা। আর বিজোড় সহগ ডিজিট থাকলে আবার তিনটা নিয়ম কাজে করানো যাবে না। যেমন আমি যদি একটু 22 নাম্বারটা করাই, 22 বা 23 করাই, ধরেন 23 করাই, হ্যাঁ 23 0.00 কয়টা 3.5 এটা কত হবে? অপশনগুলো লিখি, কারণ অপশন তো লাগবে। শুরু করো। 3 3 6 এক নাম্বার মেথড নরমাল নিয়মে করি আমরা, ভাগ প্রক্রিয়া 4 এই 0 পয়েন্ট ঠিক থাকলো, এক জোড়ার জন্য একটা, এক জোড়ার জন্য একটা, এইটুকু মানে 9, 9 রূপ করলে হয় 3, তাহলে এটা হচ্ছে आंसर। এটা হচ্ছে आंसर। এক নাম্বার মেথড কমপ্লিট। দুই নাম্বার মেথড, দশমিকের পর 6টা ডিজিট আছে, তাহলে উত্তরের ডিজিট সংখ্যা 3টা হবে, 6 এর অর্ধেক মানে 3, এটা হচ্ছে आंसर। দেখেন আর কোনো অপশনে 3টা নাই, এগুলো কিন্তু আমি অপশন বানাইনি, এগুলো প্রাইমারি অন্যান্য আবহাওয়া তো বিভিন্ন পরীক্ষার প্রশ্ন। তাহলে খেয়াল করেন 2 নম্বর মতে কি বলছি, জোড় সংখ্যা অবশ্যই 6টা 8টা 10টা, 6টা থাকলে 3টা হয়ে যাবে, এটা আছে। তৃতীয় মেথড, এই অপশনটা বর্গ করেন, নয় আর 5টা শূন্য, এই অপশনটার বর্গ করার পরে এই ভিতরের সংখ্যাটা পাওয়া যায়, তাহলে ভিতরের সংখ্যাটার বর্গমূল এই অপশন। এই মেথড 3টা নিয়ম দেখবেন, যেটা ভালো লাগে সেটা করবেন। আবার বেশি নিয়ম শিক্ষা প্যাস লাগাই না, আমাদের দেখাইতে হবে 25 নাম্বার ইম্পর্টেন্ট। সবাই লেখেন 25 নম্বরে লাল কালি দিয়ে বা কালারিং পেন দিয়ে লিখে রাখেন যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 25 নম্বরে সবাই আগে লেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্রুত লেখেন। 25 নাম্বার অনেক রিপিট হয়, আর দেখেই आंसर বলে দিতে হবে পরীক্ষা হলে। বর্গমূল এটা প্রাইমারিতে বহু বসে। তো প্রথম কথা ভাগ প্রক্রিয়া করতে হবে। 0.1 দশমিকের পর বিজোড় সংখ্যক ডিজিট, 1টা 3টা 5টা 7টা এগুলো কি বিজোড় সংখ্যক। তাহলে ভাগ প্রক্রিয়া যখন আমরা বর্গমূল করতে যাব, যদি দেখি বিজোড় সংখ্যক ডিজিট আছে মানে 1টা 3টা এরকম, তাহলে ডানে একটা শূন্য বসায় জোড় সংখ্যক বানাইতে হবে। যদি এরকম থাকতো তাহলে একটা শূন্য বসাই, যখনই বিজোড় সংখ্যক থাকবে ডানে একটা শূন্য দিয়ে জোড় সংখ্যক বানাবো। তাহলে এখানে 0.0 ঠিক থাকবে। এখানে কত আছে 10, এমন একটা সংখ্যা নিব যার বড় করলে 10-এর ছোট হয়। সাউন্ড মনে চলে গেছে, এক মিনিট সাউন্ড চলে গেছিল। তাহলে 10-এর জন্য কত নেওয়া যায় 3, 0.3 আরো আসবে, কোথাও কি আছে না, এটাই হচ্ছে आंसर। এখন এখানে আবার দেখেন 3 এর ডাবল কত 6, 6 দিয়ে যায় না, যখনই মনে রাখবেন এখানে যখনই শূন্য নিব, যেহেতু যাচ্ছে না আর কিছু কি আছে ওইদিকে না, তাহলে শূন্য নিলে এক জোড়ায় জোড়া নিতে হবে। তাহলে কত নিতে হবে, আমরা 2 নিতে পারি, 2 নিলে তো বড় হয়ে যাচ্ছে, 1 নিতে পারি, 61 এর 61 1।
তাহলে এরকম আরো আসতে থাকবে, যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা এরকম আরো আসতে থাকবে, এরকম আমরা আসতে থাকবে। এটা কিন্তু অপশনে নেই, তাহলে এটা হচ্ছে आंसर। কিন্তু এটা দেখে বলে দিতে হয় ভাই, এটা করা যাবে না। পরীক্ষা হলে দেখেন যখন 0.1 আসবে আর আপনি যখন একের পর একটা শূন্য বসাইবেন, কেন বসাচ্ছেন? কারণ বিজোড় সহগ দিবে। তা আপনি এটা ভালো করেই জানেন যে ভাই 0 পয়েন্ট ঠিক থাকবে। এখন 10 এর জন্য 3 আসে, তাই না? 9 10 এর জন্য 3 আসে, এটা তো অপশনে নাই, আর কি করবো? এরপর আর কিছু করাই যাবে না, এটাই বলে দিতে হবে। ঠিক আছে, এই 25 নাম্বারটা বুঝতে পারছেন না বলেন? তাহলে এখানে কি শিখলেন? দশমিকের বর্গমূল করার সময় যদি দশমিকের পর বিজোড় সংখ্যক মানে ডিজিট থাকে, তাহলে ডানে একটা শূন্য বসিয়ে জোড় সংখ্যক বানাইতে হবে। এখানে ছিল একটা, আমি একটা শূন্য বসিয়ে দুইটা বানাইছি, মানে জোড় সংখ্যক বানাইছি। এটা বুঝতে বলেন। আপনাদের আর দুটো অঙ্ক করাইয়া 30 পর্যন্ত করাবো আগামী ক্লাসে। এই আজকে যেগুলো শেখাচ্ছি এগুলো কিন্তু আগামী ক্লাসে লাগবে, যে ভাগ প্রক্রিয়া যেগুলো। আবারও বলছি, আগামী ক্লাসে লাগবে। পরীক্ষায় কমন পাওয়া যায়, দেখবেন শীত থেকে অনেক প্রশ্ন হুবহু আসে পরীক্ষা। ম্যাথ হুবহু পাওয়ার দরকার নেই, তারপরও অনেক সময় দেখবেন যে ওগুলো চলে আসে, কারণ আমরা তো এই ম্যাথগুলো বানাই না, এগুলো সব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসা। বিসিএস এ, নিবন্ধনে, প্রাইমারিতে, খাদ্য দপ্তর, বিভিন্ন মন্ত্রণালয়, তাই না? বুঝতে পারছি? 29, কোন সংখ্যার বর্গমূলের সাথে কোন সংখ্যা বর্গ হবে? সবাই লেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই এখানে লেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নের ক্ষেত্রে সবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখেন, এগুলো প্রাইমারিতে হুবহু আসে। কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে? কোন সংখ্যা? এই সংখ্যাটা অজানা, আমরা জানি না। ধরি সংখ্যাটি x, তাহলে কোন সংখ্যার বর্গমূল মানে x এর বর্গমূল, এর সাথে যদি 10 যোগ করি এই যোগফলটা হবে 4 এর বর্গ। যারা বুঝি নাই আরেকবার বোঝাচ্ছি, এই কোন সংখ্যাটাকে ধরলাম x, কোন সংখ্যার বর্গমূল মানে x এর বর্গমূল, এর সাথে 10 যোগ করলে এই যোগফলটা হবে 4 এর বর্গ। 4 দ্বারা 16, 10 বিয়োগ হবে রুট ওভার x সমান হচ্ছে 4। এখন আমাদের তো সংখ্যাটি বের করতে হবে, x এর মান বের করতে হবে। x এর মানটা বের করার জন্য উভয় পক্ষকে বর্গ করে দিব। কেন বর্গ করতেছি? রুট কাটার জন্য। এটা কাটা যায়, লবের থেকে কত x সমান 4 4 16, এই সংখ্যাটা হবে 16। তাহলে একটা সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল হয় সংখ্যাটার বর্গ। সংখ্যাটা কত? আমি 4 এর বর্গ। যেমন এখানে পরের ম্যাথটা কিভাবে আছে, 20 এর যোগ করি, এখানে বলছে যে 20 যোগ করলে 5 এর বর্গ হবে, এটা হচ্ছে 30 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, এটা মুছে দিচ্ছি। তাহলে এই কোন সংখ্যাটাকে আমরা x ধরলাম, তাহলে কোন সংখ্যার বর্গমূল মানে x এর বর্গমূলের সাথে 20 যোগ করলে এই যোগফল হবে 5 এর বর্গ। মানে প্রশ্নের শর্ত অনুযায়ী সমীকরণ বানাইছি। 5 5 আর 25, এই 20 এই 20 বিয়োগ হয়ে যাবে, তাহলে রুট এর স্কয়ারে কত, রুট x সমান কত হয়? আগের বারটা কি ভুল করলাম? কত লিখছি? 4 4 16 লিখছি, আগের বারটা মানে একটু ভুল হয়েছে না? আগের বারটা এটা করাই 6 দিলাম না কত? এখন আমাদের তো এই সংখ্যাটা বের করতে হবে, x এর মান বের করতে হবে। তাহলে এখানে কি এই রুটটাকে কাটা লাগবে, রুট কাটার জন্য a স্কয়ার নিয়ে সব সময় এটা কাটা যায়, অতএব x সমান থাকে 5 থেকে 25। আগে বারটা আমি কি করছি মনে নাই, তারপর আবার করাই 10 আর এখানে ছিল 4 আগের বারটা। হ্যাঁ, এটা তো করাই লাগবে, ক্যালকুলেশন ভুল ছিল আমি জানি না, তারপর করাই। তাহলে একটা সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে 4 এর বর্গ হবে, 16 - 10।
হয়। এখন আমাদের কি করতে হবে, এই রুটটা কাটতে হবে, মানে আমাদের তো উদ্দেশ্য সংখ্যা বের করা, সংখ্যাটা দোষ এক্স, তাহলে কাটার জন্য রুট কাটার জন্য স্কয়ার আনতে হয়, স্কয়ার কাটার জন্য রুট আনতে হয়, রুট কাটার জন্য স্কয়ার আনতে হয়। এটাতে কাটা যাবে, থাকবে কত x সমান 6/20। আজকে আর করাবো না, আজকে পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে। কোনো কোশ্চেন থাকলে, কোনো কিছু না বুঝতে আমাকে বলতে পারেন। এই কষ্ট করে গরমের মধ্যে ঘেমে গিয়েও ক্লাস নিচ্ছি, ক্লাস কিন্তু চলতে থাকবে। আপনারা কষ্ট করেন, কষ্ট করে আপনারা ক্লাস করতেছেন, নোট করবেন, হোমওয়ার্ক জমা দিবেন, রেসপন্স থাকতে হবে। স্টুডেন্ট যদি ঘুমায় যায় দেখবেন যে টিচার ঘুমায় যাবে, কিন্তু আমরা যেহেতু দায়িত্ব নিচ্ছি, দায়িত্ব পালন করতে হবে, তাই না? ঠিক আছে, ভালো থাকেন। আগামী রবিবার দেখা হচ্ছে। রবিবার আমাদের এইটা শেষ, এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেবো রবিবার। তারপর আমরা শুরু করবো সমাজগত পত্রিকা, 3টা ক্লাস হবে। ঠিক আছে, ভালো থাকেন। কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, নাহলে আজকে পর্যন্ত। ঠিক আছে, আল্লাহ হাফেজ।